জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে বসবে সরকার, জানালেন উপদেষ্টা মাহফুজ। ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে সব শিক্ষার্থী। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। করের বোঝা চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে সরকার, বললেন রিজভী। পুড়ে যাওয়া বকশীবাজার আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়, বিডিআর মামলার শুনানি 19 জানুয়ারি। বিচার নিয়ে টালবাহানা বন্ধের আহ্বান। এবং চাকরি ফিরে পাচ্ছেন 43 বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। গেজেট প্রাপ্তরা কর্মস্থলে যোগ দেবেন 15 জানুয়ারি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা। এ সময় কিছুটা বাড়ানো হতে পারে, এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়, জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। আর ট্রাফিকের বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণতন্ত্র, ন্যায় বিচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য প্রমাণ, আদালতে দেয়া জবানবন্দি নিয়ে সংকলন করা হয়েছে রাজবন্দির জবানবন্দি বইটি। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পর ঐক্যের জায়গায় ফাটল ধরেছে। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এ সময় দেশের মধ্যে বিভাজন সৃষ্টি না করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার লাল এবং সবুজ কোনো পাসপোর্টই নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে। তবে কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ল ভারত, এমন প্রশ্নে তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী আরও বলেন, জনগণকে করের উপরে কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার। অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন সহ অনেকে। আগুনে পুড়ে যাওয়ায় রাজধানীর বকশীবাজারে
অস্থায়ী আদালতে বিডিআর হত্যা মামলার বিচার কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাই শুনানি পিছিয়েছে ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। এ সময় আন্দোলনরতরা ৩ দফা দাবি তুলে ধরেন। এ দেশে এত বৈষম্য কেন? এক দল বিচার পায় আর এক দল বিচার পায় না। আমরা কি এদেশের নাগরিক না? আমরা এদেশের ঠিক উৎখাত হয়ে চলে যাব। সরকারকে আমাদেরকে কিছুই দেখছে না। আমাদেরকে এভাবে নির্যাতিত অবস্থায় ১৫ বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, কাজ করে খাই, অথচ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। চাকরি চলে গেছে, তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য এখন শহীদ মিনারের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে শাহবাগ অবস্থান নিয়ে তিনি বলেন, বিচারের নামে টালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই আজকের দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনো। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। আজকে বিডিআর হত্যাকাণ্ডের সংক্রান্ত বিষয়ে যারা আসছেন, ওই ভুক্তভোগীর পরিবার এবং ভুক্তভোগীর সদস্য যারা ছিলেন, তারা আজকে বিভিন্ন দিক থেকে এসে শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছেন। তো তারা বলেছে যে 1 ঘন্টার মতো তারা এখানে থাকবে। তো আমরা আমাদের মতো অবস্থায় আছি, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। এদিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভোরে এজলাস কক্ষে আগুন লেগে পুড়ে যাওয়ায় সেখানে বিচার কাজ করা সম্ভব না হওয়ায় পরবর্তী জামিন শুনানির তারিখ ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। ঢাকা। পুনঃতদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্টক। এটা চাকরিরই একটি অংশ। এছাড়া সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সাথে যুক্ত হবে বলেও জানান তিনি। আজকের মিটিংয়ে দেখা গেল তারা 247 জন, এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমার দীর্ঘ 227 সালের সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে আসলো, আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমাদের কাছে আলাদিনের চিরাগ নাই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে
এজন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। আজ তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বেলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ তুরস্কে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগে আগ্রহী তুরস্ক, এছাড়া তারা বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়। তিনি আরও বলেন, চাল আমদানির শুল্ক কমানো হয়েছে, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে। আগামী 3 মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে বলেও জানান তিনি। বিনিয়োগ আমাদের এই সকল বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কোঅপারেশন কমিশন আছে, জয়েন্ট ইকোনমিক কমিশন আছে। আমরা এই মিটিংটা ঢাকায় এবছরে হওয়ার জন্য নির্ধারিত আছে এবং আমরা মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। এবারে সারা বাংলার খবর। সাফারি অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছেন নারী ও শিশুসহ 4 জন। গতরাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহুরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুঁইয়া। বৃহস্পতিবার রাত 2টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার অভিমুখে ছুটা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা জুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। এতে করে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও জুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত জুমুর পরিবহনের পেছনেই আবারও ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের আরও একটি বাস। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের 4 আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। চারিদিক থেকে আপনার যাত্রীরা যেভাবে পারছে নেমে গেছে। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইরে হয়েছি, কারো ঠ্যাং বা হাত চিরা গেছে। গাড়িতে আগুন ধরেছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও অ্যাম্বুলেন্সের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। বাস দুটির চালকের এখনও কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 জন নারী, 1 জন পুরুষ ও একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। তবে পুড়ে বিকৃত হয়ে যাওয়া নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। ছাত্র হত্যা মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা আহমেদ আলী বাবলুর 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি আহমেদ আলী বাবলু ওরফে বিহারি বাবলু। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, বুধবার 5 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। আহমেদ আলী বাবলু সাভার পৌরসভার 8 নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজন ও আহতদের দায়ের করা 4টি মামলার এজাহারভুক্ত আসামি।
বিএনটিএ মিটার লিমিটেডের সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্যের মাধ্যমে সংবাদ প্রচার করায় পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রচারিত সংবাদের ভুল তথ্যগুলো তুলে ধরে সত্য সংবাদ প্রকাশ করার আহ্বান জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, সংবাদ সম্মেলনকারী ওই প্রতিষ্ঠানটির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো সদুত্তর না পাওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয় তারা। এ সময় বেসরকারি চ্যানেলটিতে প্রচারিত পুরো প্রতিবেদনের ব্যাখ্যা দেন তারা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে সপক্ষের সাথে বসবে সরকার, জানালেন উপদেষ্টা মাহফুজ। ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে সব শিক্ষার্থী। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। করের বোঝা চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে সরকার, বললেন রিজভী। পুড়ে যাওয়া বকশীবাজার আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়, বিডিআর মামলার শুনানি 19 জানুয়ারি। বিটা নিয়ে তালবাহানা বন্ধের আহ্বান। এবং চাকরি ফিরে পাচ্ছেন 43 বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। গেজেট প্রাপ্তরা কর্মস্থলে যোগ দেবেন 15 জানুয়ারি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।